গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ পর্ব 2। শুনবে আর হাসতে হাসতে ভেঙে পড়বে। 11টা গল্পের মধ্যে 5টা ভদ্র গল্প আর 2টা হচ্ছে মিডনাইট স্পেশাল, রাত 12টার পর বলা যায়। পরু বলল, খবরদার কোনো অশ্লীল গল্প চলবে না, অশ্লীল গল্প বললে আমি কিন্তু খুব রাগ করব। পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলো হচ্ছে অশ্লীল গল্প। আমি পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলো শুনতে চাচ্ছি না, তুমি বরং কম মজার গল্পগুলি বলো। এখনই শুরু করো, তার আগে জানতে চাচ্ছি কপাল ফাটালে কি করে। মুহিব বলল, দুঃখে মানুষের কপাল ফাটে আর আমার ফেটেছে আনন্দে। পরে তোমাকে গুছিয়ে বলবো, এখন শোনো স্টোরি নাম্বার 1। স্যার ক্লাসে পড়াচ্ছে। শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করে। এক ছাত্র সেটা শুনে অবাক হয়ে বলল, সে কি স্যার, শেরশার আগে কি ঘোড়া ডাকতে পারত না? ওরও হাসতে হাসতে বিষম খেল। হাসির শব্দে ঘুম ভেঙে কাজের মেয়েটি উঠে এসেছে। সে দুজনকে রান্না করে দেখে বেশ অবাক হলো। ওরু বলল, এই শোনো, তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, থালা বাসন কিচ্ছু ধুতে হবে না। আমি দরজা টরজা খুব ভালো মতো বন্ধ করে ঘুমোতে যাব। মুহিব বলল, সময় নষ্ট করার কোনো মানে হয় না, দ্বিতীয় গল্পটি শোনা। রোগসজ্জায় শায়িত স্ত্রী কাঁদো কাঁদো গলায় স্বামীকে বলছে, আমি জানি মারা গেলেই তুমি বাঁচো, তাই না? স্বামী স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এবং নির্মম সত্য, কথা এভাবে বলতে নেই লক্ষ্মী সোনা, একটু ঘুমানোর চেষ্টা করো। ওরও এই গল্পে হাসল না, বিরক্ত স্বরে বলল, মেয়েদের ছোট করা হয় যেসব গল্পে, সেসব গল্প শুনতে আমার ভালো লাগে না। এই গল্পে কোথায় মেয়েদের ছোট করা হলো? ছোট করা হয়েছে তুমি বুঝবে না। কোথায় ছোট করা হয়েছে বুঝে বলো। আমি একটা সহজ রসিকতা করলাম, এখানে মেয়েদের কোথায় ছোট করা হলো? ওরু বলল, আলাপ আলোচনা কিন্তু আবার ঝগড়ার দিকে টার্ন নিচ্ছে। আমি মজার কিছু গল্প বলার চেষ্টা করছি, তুমি যদি সেগুলো ঝগড়ায় নিয়ে যাও আমি কি করব? গল্প বলা বন্ধ করে চালক ঘুমোতে যাই, অসম্ভব ঘুম পাচ্ছে। মুহিব বলল, আজ তো ঘুমানোর কথা না। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী পাবে না যারা বাসর রাতে ঘুমিয়ে কাটিয়েছে। ওরু বলল, আমরা তাহলে হব ব্যতিক্রম, আমরা বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়ব, এক ঘুমে রাত কাবার করে। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে দেব না, দরকার হলে গায়ে সিগারেটের ছ্যাঁকা দেব। দ্যাট রিমাইন্ডস মি, সবার ঘরে তুমি কিন্তু সিগারেট ধরাতে পারবে না। ফুলের গন্ধে ঘর মম করছে, তুমি সিগারেটের ধোঁয়ায় ঘর দুর্গন্ধ করে ফেলবে, তা হবে না। দয়া করে সিগারেট যা খাওয়ার এর রান্নাঘরে খেয়ে যাও, আর গা থেকে পাঞ্জাবিটা খুলে দাও, আমি এখন এটা পুরাবো। সত্যি পুরাবে? হ্যাঁ সত্যি, খোলো, এক্ষুনি খোলো। কি পাগলামি করছো? কোনো পাগলামি করছি না, যা বলছি সুস্থ মাথায় বলছি। আমি তোমার পাঞ্জাবি পুরাবই, এটা হবে আমাদের জীবনের একটা ইন্টারেস্টিং ঘটনা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাসর রাতে কি করেছ, আমি বলবো স্বামীর পাঞ্জাবি পুড়িয়ে ছাই বানিয়েছি। যে পাঞ্জাবি পরে বিয়ে করেছি সে পাঞ্জাবি আমি পুরাতে দিব না, যত্ন করে তুলে রাখবে। আমার ছেলে পাঞ্জাবি করে বিয়ে করতে যাবে। পাঞ্জাবি পুরানো হলো না, তারা একসঙ্গে সবার ঘরে ঢুকলো। ওরু বলল, তুমি শুয়ে পড়ো, আমি শাড়ি পাল্টে আসছি। সিল্কের শাড়ি পরে আমি ঘুমাতে পারবো না। রসনারা ভাবির কাছে থেকে আমি একটা সুতির শাড়ি রেখে দিয়েছি। মুহিব বলল, শাড়ি পাল্টে আসতে চাচ্ছ আসো, কিন্তু খবরদার ঘুমের নাম মুখে আনবে না, সারা রাত জেগে থাকতে হবে। আচ্ছা যাও, সারা রাত জেগে থাকবো। হাই তুলতে পারবে না এবং বলতে পারবে না যে ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা যাও, তাও বলবো না। শাড়ি পাল্টে এসে দেখে মুহিব ঘুমোচ্ছে। গাঢ় ঘুম, ওরু তাকে জাগালো না। মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে অসংখ্যবার বলল, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি
কোনোদিনও জানবে না। তোমার পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীতে আজ এই মুহূর্তে আমার চেয়ে সুখী মেয়ে আর কেউ নেই। তার চোখে পানি এসে গেল। ঘরের চার কোনায় ঘিয়ের প্রদীপ জ্বলছে, ফুলের গন্ধে বাতাস সুরভিত। শেষ রাতে আকাশে চাঁদ উঠল। প্রদীপের আলোর সঙ্গে চাঁদের আলো মাখামাখি হয়ে নতুন এক ধরনের আলো তৈরি করল। অরুর খুব ইচ্ছে করছে ঘুম ভাঙিয়ে মুহিবকে এই অদ্ভুত আলো দেখায়, কিন্তু বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আহা বেচারা, ঘুমাক। অরুর জেগে থাকার কথা, সে জেগে থাকবে। শফিকুর রহমান বাড়ি ফিরলেন রাত 10:30টায়। 10:30 হচ্ছে তার বাড়ি ফেরার শেষ লিমিট। অ্যাপার্টমেন্ট হাউস 11টার সময় কলাপসেবল গেট বন্ধ হয়ে যায়। যারা গভীর রাতে বাড়ি ফিরে তাদের স্ত্রীদের চাবি হাতে বসে থাকতে হয়। শফিকুর রহমান তার স্ত্রী জেবাকে এই ঝামেলা পোহাতে দেন না। তিনি আরও কিছু কাজ করেন যা স্ত্রীরা পছন্দ করে। যেমন উঁচু গলায় কখনো জেবার সঙ্গে কথা বলেন না। খাওয়া দাওয়া নিয়ে তার কোনো খুঁতখুঁতানি নেই। রান্না কেমন হলো, ভালো না মন্দ, তা নিয়ে কথা বলা অপ্রয়োজন মনে করেন। রাতে শোবার আগে একটা সিগারেট খান, তাও বারান্দায়। সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করেন না। শফিকুর রহমান ঘরে ঢোকা মাত্র জেবা বলল, মুহিব যে সে সকালে বাসা থেকে বের হয়েছে, এখনো ফেরেনি। খুব চিন্তা লাগছে। তিনি কাপড় ছাড়তে ছাড়তে বললেন, চিন্তা লাগার কি আছে? ও তো কচি খোকা না। কোনো কোনো খোঁজ না দিয়ে সারাদিন বাইরে, আমার খুব অস্থির লাগছে। শফিকুর রহমান বাথরুমে ঢুকে পড়লেন। তিনি স্ত্রীর অস্থিরতা কমাতে বলতে পারতেন মুহিব ভালোই আছে, দেখা হয়েছে কিছুক্ষণ আগে, তা বললেন না। অকারণ অস্থিরতা তার ভালো লাগে না। যেবার অনেক কিছুই তার ভালো লাগে না, তা তিনি প্রকাশ করেন না। তিনি ঝামেলাবিহীন সংসার পছন্দ করে। অফিসে অনেক ঝামেলা সহ্য করতে হয়। সংসার ঝামেলা শূন্য হওয়া সেজন্য এত দরকার। নিজের বিরাট বাড়ি ছেড়ে তিনি অ্যাপার্টমেন্ট হাউসে উঠে এসেছেন ঝামেলা কমানোর জন্য। ছোট্ট সংসার, ছবির মতো গোছানো অ্যাপার্টমেন্ট থাকবে। কাজের লোক বা বাড়তি লোকের যন্ত্রণা থাকবে না। বাড়তি মানুষের যন্ত্রণা তাকে বলতে গেলে প্রায় সারা জীবন সহ্য করতে হয়েছে। মুহিব আছে তার বিয়ের পর থেকেই। নিজের বাড়িতে যখন ছিলেন মুহিবের উপস্থিতি তেমন চোখে পড়েনি। এখন চোখে পড়ছে। তার মেয়ে সারাকে নিয়ে সে যেসব আহ্লাদি করে তাও তার পছন্দ নয়। পরশুরাতে অফিস থেকে ফিরে দেখেন বারান্দায় মুহিব লম্বা হয়ে শুয়ে আছে। তার সমস্ত শরীরে সাদা চাদর পেঁচানো। সারা বারান্দায় টেবিলে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। তিনি বললেন, কি ব্যাপার সারা? সারা বলল, মামা কুমির সেজেছে। কি ভয়ঙ্কর, তাই না বাবা? একজন বয়স্ক মানুষ বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, এই ধারণাটাই তার কাছে রুচিকর মনে হয়নি। তারপর 10 বছরের একটা বাচ্চাকে ভয় দেখানোর কোনো মানে হয় না। শফিকুর রহমান বাথরুম থেকে বের হয়ে সরাসরি খাবার টেবিলে চলে গেলেন। চেয়ারে বসতে বসতে বললেন, সারা খেয়েছে? হ্যাঁ। তিনি লক্ষ্য করলেন শুধু তাকেই প্লেট দেওয়া হয়েছে, জেবা খেতে বসেন। ভাইয়ের জন্য অপেক্ষা। দুপুরে তিনি বাসায় খান না, রাতে একবেলা খান। সঙ্গত কারণে আশা করেন রাতে জেবা তার সঙ্গে খেতে বসেন। জেবা বলল, কি যে দুশ্চিন্তা লাগছে। সকালে হঠাৎ আমাকে বলল, আপা, আমাকে কি তুমি? জেবা কথা শেষ করল না, কারণ তার মনে হলো মানুষটা কিছু শুনছে না। জেবা বলল, আরেক চামচ ভাত দেই? শফিউর রহমান বললেন, আরেক চামচ ভাত লাগলে আমি নিয়ে নিই, তোমাকে দিতে হবে না। খাওয়া শেষ করে তিনি মেয়েকে দেখতে গেলেন। মেয়েটার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারলে ভালো হতো। কথা বলা যাবে না, সারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। 10টার পর সে 1 সেকেন্ডও জেগে থাকতে পারে না। শফিকুর রহমান ঘরে ঢুকে বাতি জ্বালাতেই সারা বিছানায় উঠে বসল। কোমল গলায় বলল, কেমন আছো বাবা? ভালো আছি মা, তুমি ঘুমাওনি? হুম, ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলে? না। মশারি তুলে শফিকুর রহমান বিছানায় বসলেন। সারাকে এমন ভঙ্গিতে বসে আছে। মেয়েটা দেখতে তার মার মতো সুন্দর হয়নি, তার মতো হয়েছে। চিবুক, চোখ সবই তার মতো। গায়ের রঙও শ্যামলা।
কি ক্ষতি ছিল মেয়েটা যদি তার মায়ের গায়ের রঙের মতো খানিকটা পেত? বাবা, কি মা, তুমি এত গম্ভীর কেন? আমি তো সবসময় গম্ভীর। তুমি গম্ভীর কেন? মামার জন্য আমার মন খারাপ। মামা আসছে না কেন? তোমার মামা একজন বয়স্ক মানুষ। সে যদি সারাদিন নাও আসে, তা নিয়ে তো এত চিন্তার কিছু নেই। আসবে। তাছাড়া আজ রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। ও, ঘুমাতে যাও তো মা। শফিকুর রহমান নিজের ঘরে চলে গেলেন। খানিকক্ষণ কাগজ পড়লেন। রাতে 12টার দিকে ঘুমোতে যাবার আগে সে সিগারেট খাবার জন্য বারান্দায় এসে দেখেন জেবা বসে আছে। হাতে কনস্টেবল গেটের চাবি, ভাইয়ের জন্য প্রতীক্ষা। এখনো সে না খেয়ে অপেক্ষা করছে। শফিকুর রহমান স্ত্রীকে কিছুই বললেন না। জেবা একা একা বসে আছে। বারান্দার আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আধো আলো 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 আধারে একা একা বসে থাকতে অদ্ভুত লাগে। মুহিব আজ সকালে তার কাছে 400 টাকা চেয়েছিল, সে দিতে পারেনি। সংসারের টাকা তার কাছে থাকে না। বেচারা কোনোদিন তার কাছে টাকা পয়সা কিছু চায়নি। আজই চেয়েছিল, সে দিতে পারেনি। জেবা চোখ ভিজে উঠছে। এই ভাইটি তার বড় আদরের। রাগে হাত কামড়াতে ইচ্ছে করছে। এই বাগধারা কার সৃষ্টি কে জানে। মুহিবের এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে সঠিক বাগধারা বাংলা সাহিত্যে আর নেই। সত্যি সত্যি তার হাত কামড়াতে ইচ্ছে করছে। চিটাগং যাবার জন্য তৈরি হয়ে সে ভোর 8টায় চলে এসেছে। কারণ তার দুলাভাই মানুষটি অফিসে আসেন কাটায় কাটায় 8টায়। অফিসে এসে তিনি যেন দেখেন মুহিব উপস্থিত হয়েছে। সেই কারণেই মুহিব ছুটে এসেছে অরুর কাছে থেকে। ঠিকমতো বিদায়ও নেওয়া হয় নাই। কেন সে চিটাগং যাচ্ছে, কবে ফিরবে, কিছুই বলা হয় নাই। তার চেয়েও বড় কথা, সে অরুকে বাসায় একা ফেলে এসেছে। বজলু এবং তার স্ত্রী ফেরেনি। ওদের ব্যাপারটা কি সে খোঁজও নেওয়া হয়নি। চলে আসবার সময় গরম চায়ের কাপে ফু দিতে দিতে শুধু বলেছে, তোমার সঙ্গে দেখা হবে আমার 2 দিন পরে। এই 2 দিন আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিছু জিজ্ঞেস করবে না। অরু বলেছে, জিজ্ঞেস করব না? ফর গডস সেক, এভাবে চা খেও না, মুখ পুড়বে। মুখ অলরেডি পুড়ে গেছে, উপায় নেই। সকাল 8টার আগে অফিসে উপস্থিত থাকতেই হবে। শোনো অরু, আমি যদি ফ্রিজে ঢেলে চা খাই, তাহলে কি তোমার সূক্ষ্ম রুচিবোধ খুব আহত হবে? হবে। তাহলে আজকের জন্য অনুমতি দেওয়া গেল, পিরিচে ঢেলেই খাও। মুহিব পিরিচে চা ঢালতে ঢালতে বলল, কাল রাতের ব্যাপারটার জন্য আমি দুঃখিত। কোন ব্যাপার? এত প্ল্যান প্রোগ্রাম করেও শেষটায় শুয়ে লম্বা ঘুম। বুঝলে ওরও, এত আরামের ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। সরি সরি, ভুল বললাম। আরেকবার ঘুমিয়েছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের পর। অঙ্ক খুব খারাপ হয়েছিল। ধরেই নিয়েছিলাম পাস করব না। রেজাল্ট হওয়ার পর দেখি সেকেন্ড ডিভিশন। এমন ঘুম দিলাম, ঘুম ভেঙেছে পরদিন সকাল 10টায়। আনন্দ এবং দুঃখে মানুষের কি না ঘুম হয়। আমার মেকানিজম সম্পূর্ণ উল্টা। আনন্দ এবং দুঃখ, এই 2 ব্যাপারে আমার ঘুম বেড়ে যায়। বাবার মৃত্যুর কথা কি তোমাকে বলেছি? বাবার শ্বাসকষ্ট শুরু হওয়ার পর বাবাকে হাসপাতালে নেওয়া হলো। ভয়াবহ অবস্থা। সবাই ছুটোছুটি করছে। মৃত্যুর আগে আগে বাবা কি মনে করে জানি আমাকে দেখতে চাইলেন। কান্নাকাটি হুলস্থুল। আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ হাসপাতালের বারান্দায় দেখা গেল যে আমি বেঞ্চিতে শুয়ে মরার মতো ঘুমোচ্ছি। অরু বলল, ঘুমের মধ্যে কি তোমার কথা বলার অভ্যাস আছে নাকি? আছে, কথা বলার অভ্যাস আছে, নাক ডাকার অভ্যাস আছে, বিছানা থেকে গড়িয়ে পড়ে যাওয়ার অভ্যাসও আছে। আরেকটা অভ্যাস খুব ছোটবেলায় ছিল, তোমার সূক্ষ্ম রুচির কারণে বলতে পারছি না, অভয় দিলে বলি। বলার দরকার নেই। বুঝতে পারছো বোধহয়, জলঘটিত ব্যাপার। আহ, চুপ করো তো, 7টায় ঘুষ বাজে কিন্তু। কি সর্বনাশ! এরকম ছটফট করবে না তো, চুপ করে বসো। জলে ভেসে যাক তোমার অ্যাপয়েন্টমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা যাও, বসলাম। এখন বলো, আমাকে বিয়ে করে তুমি কি সুখী হয়েছ? ওই হাসতে হাসতে বল, বিয়ে যে করেছি তাই বুঝতে পারছি না। এখনো তোমাকে প্রেমিকার মতো লাগছে, স্ত্রীর মতো লাগছে না।
কি করলে স্ত্রীর মতো লাগবে? একটু ঝগড়া করো তো। মুহিব হাসছে, শব্দ করে হাসছে। অরুর মনে হলো এত সুন্দর করে একটা মানুষ কিভাবে হাসে। খুব যেদিন তাড়া থাকে সেদিন বেবি ট্যাক্সি পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সে বেবি ট্যাক্সির স্টার্ট কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় এবং সেদিন রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম থাকে। মুহিবের বেলায় কোনোটাই ঘটল না। সে কাটায় কাটায় ৮টার সময় অফিসে উপস্থিত হল। সে বেবি ট্যাক্সি থেকে নামার কিছুক্ষণ পরে এলেন শফিকুর রহমান। মুহিবকে যথাসময়ে উপস্থিত দেখে তিনি আনন্দিত হলেন কিনা বোঝা গেল না। শুকনো মুখে বললেন, আবার পিএকে চিঠি টাইপ করতে দিয়েছি, ওর কাছ থেকে চিঠি নিয়ে যা। জি আচ্ছা। একটা পিক আপ যাবে চিটাগাং, ড্রাইভার এলেই রওনা হয়ে যাবে। জি আচ্ছা। কাল রাতে কোথায় ছিলে? বাসায় ফেরেনি কেন? তোমার আপা দুশ্চিন্তা করছিল, যেদিন বাসায় ফিরবে না বলে আসবে। মুহিব তৃতীয়বারের মতো বলল, জি আচ্ছা। তাকে একটা টেলিফোন করে জানাও যে তুমি ভালো আছো এবং চিটাগং যাচ্ছ। কি কারণে যাচ্ছ তাও জানাতে পারো, সে খুশি হবে। মুহিব বাসায় টেলিফোন করল না, সবাই খানিকটা দুশ্চিন্তা ভোগ করুক। চাকরি হবার পর সে দেখা করবে, আপাকে সালাম করে বলবে, আপা তুমি হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা। তোমার মতো ভালো মেয়ে পৃথিবীতে আগে জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এই কথাগুলি আপাকে অনেকবার বলতে ইচ্ছা হয়েছে, কখনো বলা হয়নি। এ ধরনের নাটকের কথা বলা মুশকিল। তাছাড়া নাটকের কথা শুনে আপা হেসে ফেরে বলতে পারে, এক চর খাবি। পিকআপের ড্রাইভার সকাল 10টায় এসে উপস্থিত হলো। বিরস মুখে বলল, গাড়ির ব্রেকে গন্ডগোল আছে, ব্রেক ঠিক না করলে গাড়ি যাবে না। মুহিব বলল, ব্রেক সারাতে কতক্ষণ লাগবে? এই ধরেন গিয়ে 1 ঘন্টা, ওয়ার্কশপে না নিলে বুঝবো না। সে যদি বলতো ঘন্টা 2 লাগবে তাহলে বজরুর বাসা থেকে ঘুরে আসা যেত। ওরও নিশ্চয়ই এখনো আসেনি। মুহিব বলল, আমরা তাহলে 11টার দিকে রওনা হচ্ছি। যে 1 ঘন্টা কাটানোই সমস্যা। আপাকে একটা টেলিফোন করলে অবশ্য অনেকটা সময় কাটবে। আপা 0.5 ঘন্টার আগে টেলিফোন ছাড়বে না। মুহিব শুধুমাত্র সময় কাটানোর জন্যই টেলিফোন করল। আপা যেবার টেলিফোনে প্রচণ্ড ধমক দিল, কাল রাতে তুই কোথায় ছিলি? নিচে কলাপসেবল গেট আটকে দেয়, আমি রাত 12:30 পর্যন্ত চাবি হাতে বসা। একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কিসে তোর এত রাজকার্য? তোর কাজটা একাই টোটো করে শহর ঘোরা। কাল রাতে না এসে ভালো করেছিস, এলে শক্ত করে গালে চর বসিয়ে দিলাম। কোথায় রাত কাটিয়েছিস? আমার এক ফ্রেন্ডের বাসায়। এটা টেলিফোন কি সেখান থেকে করা যেত না? গরিব ফ্রেন্ড আপা, ওর টেলিফোন নেই। ওর নেই তো অন্যদের আছে। যে কোনো দোকানে গিয়ে 2 টাকা দিলে টেলিফোন করতে দেয়। একটা ফার্মেসি থেকে টেলিফোন করেছিলাম আপা, লাইন ছিল এঙ্গেজ। খবরদার মিথ্যা বলবি না, তুই মিথ্যা বললে আমি টের পাই। আচ্ছা আপা যাও, আর মিথ্যা বলবো না, সত্যি কথাই বলছি। কাল বিয়ে করেছি আপা, মেয়ের নাম অরু। হ্যালো আপা, শুনতে পাচ্ছ? হ্যালো। অনেকক্ষণ পর জেবা বলল, তোর কথা ধরনে মনে হচ্ছে সত্যি সত্যি বিয়ে করেছিস। আসলে কি করেছিস? হুম। আমার গায়ে হাত দিয়ে বল। তোমার গায়ে হাত দেবো কি করে? তুমি তো 5 মাইল দূরে বসে আছো। বিয়ে তাহলে সত্যি করেছিস? হুম। কোর্টে? কোর্টে না, কাজের অফিসে। আমাকে বললে কি আমি ব্যবস্থা করে দিতাম না? অবশ্যই দিতে, তবে দুলাভাই তাদের রাগ করতেন, আমি তাকে রাগাতে চাইনি। আর আমি যে রাগ করলাম সেটা কিছু না। আমার পর রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না, তোমার পক্ষে তা সম্ভব না। সম্ভব না কেন? কারণ এই পৃথিবীতে যত মেয়ে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতে যত মেয়ে জন্মগ্রহণ করবে, তুমি তাদের সবার উপরে। আমাকে খুশি করার চেষ্টা করছিস? তা করছি, তবে সেই সঙ্গে সত্যি কথা বলছি। আমার নিজেরও এখনো বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করেছিস। আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। মেয়েটা দেখতে কেমন? মোটামুটি। মোটামুটি মানে? মোটামুটি মানে অসম্ভব সুন্দর। কালো না ফর্সা? মুখটা খুব ফর্সা, কিন্তু হাত সেই তুলনায় কালো। হাতে মনে হয় ক্রিম ট্রিম ঘষে না। হাইট কত? কে জানে কত।
পাশাপাশি যখন দাঁড়াস তখন কি সে তোর কান পর্যন্ত আসে? আসে বোধহয়। তাহলে 5 ফুট 3। ওজন কত? আরে কি মুশকিল, আমি কি তাকে দাড়িপাল্লা দিয়ে মেপেছি নাকি? মেয়েটা আছে এখন কোথায়? কেন? আমি দেখা করব, বাসায় নিয়ে আসব। অসম্ভব আপা, মেয়ে গোপনে আমাকে বিয়ে করেছে। এটা এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে জানাজানি হয়েছে। ওদের বাড়িতে এখন কিয়ামত হচ্ছে। হোক কিয়ামত, তুই ঠিকানা বল। ঠিকানা বলতে পারবো না আপা, টেলিফোন নাম্বার দিতে পারি, কিন্তু তোমার পায়ে পড়ি, ওকে সামলে নিতে সুযোগ দাও। আজ টেলিফোন করবে না। বেশ, করব না। তুই বাসায় চলে আয়। না, আমি এখন বিদায় হচ্ছি, তোমার সঙ্গে দেখা হবে পরশু। রাখি মানে? টেলিফোন নম্বর দে। মুহিব টেলিফোন নম্বর দিল। জেবা বলল, মেয়েটার মুখ লম্বা না গোল? মুহিব বিরক্ত হয়ে বলল, লম্বা মুখ না গোল তা দিয়ে কি হবে? দরকার আছে, গোলমুখীর মেয়েরা ভাগ্যবতী হয়। তোমার তো মুখ গোল, তুমি কি ভাগ্যবতী? জেবা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বেশিরভাগ ক্ষেত্রে গোলমুখীর মেয়েরা ভাগ্যবতী হয়, মাঝে মাঝে এক্সেপশন হয়। যখন এক্সেপশন হয় তখনকার অবস্থা হয় ভয়াবহ। আপা, আমি এখন আর কথা বলতে পারবো না, ড্রাইভার এসে গেছে, আমরা এক্ষুনি রওনা দিব। মেয়েটার গালে কি তিল আছে? ডান গালে। বড় যন্ত্রণা শুরু করেছ তুমি আপা। যন্ত্রণা করছি কেন জানিস? আমি একবার স্বপ্নে দেখেছিলাম তোর বিয়ে হয়েছে গোলমুখের একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটার ডান দিকের গালে তিল। ওর ডান দিকের গালে তিল আছে। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আপা, আমি এখন যাই। ড্রাইভার বেটা দুলাভাইয়ের মতো কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জেবা খিলখিল করে হেসে ফেলল। মুহিব ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আমরা এখন রওনা হব নাকি ভাই? ড্রাইভার বলল, না। না কেন? খাওয়া দাওয়া কইরা স্টার্ট করব, চিন্তার কিছু না, উড়াইয়া নিয়ে যাব। ভাই, আপনার নাম কি? মহসিন। মহসিন সাহেব, উড়ায় নেবার দরকার নাই, ধীরে সুস্থে যাবেন। যে রকম বলবেন সেই রকম যাব। আপনার একটা কথা বলি ভাই সাহেব, যদি কিছু মনে না করেন। না, কিছু মনে করব না, বলে ফেলো। আমার কয়েকজন আত্মীয় যাবে চিটাগং, যদি অনুমতি দেন একেবারে গাড়ির পিছনের সিটে বসাইয়া নিয়ে যায়। আমার দিক থেকে কোনো অসুবিধা না, শুধু সত্যি কথাটা বলুন, আর আপনার আত্মীয় নাকি ভাড়ার বিনিময়ে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে? মহসিন উত্তর দিল না, হাই তুলল। মুহিব বলল, প্যাসেঞ্জার কোথা থেকে তুলবে? সায়েদাবাদ বাস স্টেশনের কাছে। গাড়ি ভর্তি করে প্যাসেঞ্জার নিয়ে নিন, শুধু লক্ষ্য রাখবেন আমার বসার যেন জায়গা থাকে। গাড়িতে উঠেই ঘুম দিব, সারা রাত ঘুমোয়নি, ঘুমোতে ঘুমোতে এবং স্বপ্ন দেখতে দেখতে যাব। ড্রাইভার হেসে ফেলল। গাড়ি রওনা হলো দুপুর 1টা। মুহিব বসেছে ড্রাইভারের পাশের সিটে। সিটটা ঢালু, বসে আরাম পাওয়া যাচ্ছে না। গাড়ি ভর্তি মানুষ, দুটি পরিবার মালামাল নিয়ে উঠেছে। হইচই চেঁচামেচি হচ্ছে, সবার বসারও জায়গা হচ্ছে না। 6-7 বছরের একটা বালিকা ক্রমাগত বলছে, সামনে বসবো সামনে বসবো। বাধ্য হয়ে মুহিবকে বলতে হলো, আসো, সামনে আসো। মেয়েটিকে কোলে নিয়ে মুহিবকে বসতে হয়েছে। মেয়েটি তার গলা জড়িয়ে বসে আছে, কথাবার্তা এমনভাবে বলছে যেন মুহিব তার দীর্ঘদিনের পরিচিত। কি নাম তোমার খুকি? আমার নাম লিনা, আমি ক্লাস 2তে পড়ি। বাহ, আমরা এরকম একটা গাড়ি কিনব। এত বড় গাড়ি কিনবে? এর চেয়েও বড় গাড়ি কিনব, লাল রঙের। খুব ভালো, আব্বু কিনে দিবে, আব্বুর অনেক টাকা আছে। পেছনে ছেটে বসা লিনার আব্বু বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করো তো লিনা, বেশি কথা বলে। আব্বুর টাকা গাছ পুঁতেছে। লিনা সাময়িকভাবে চুপ করল। লিনার বাবা মুহিবের দিকে তাকিয়ে বললেন, স্যার, একটা সিগারেট খাবেন? বেনসন আছে। মুহিব বলল, এখন ইচ্ছে করছে না। যখন ইচ্ছে করে আমাকে বলবেন। লম্বা জার্নি, সিগারেট ছাড়া হয় না। আমি 10টা বেনসন কিনেছি। হা হা হা। আর স্যার, মেয়ে যদি বেশি বিরক্ত করে চল দিবেন, ঠান্ডা হয়ে যাবে। বিচ্ছু মেয়ে, সাথে নিয়ে বের হই না। বাধা, বাধ্য হয়ে ঢাকায় গিয়েছিলাম। আমার ছোট শ্যালকের বিবাহ ছিল, পরিবার নিয়ে যেতে হলো। 3000 টাকা খরচা, হাত একেবারে খালি। স্যারের গাড়ি পাওয়ায় রক্ষা হয়েছে।
মহিবী লক্ষ্য করল লিনার বাবারও কথা বলার রোগ আছে। মেয়ে সম্ভবত বাবার কাছে থেকে কথা বলার বিদ্যা আয়ত্ত করেছে। আমার শ্যালক ব্যাংকে কাজ করে, আরব বাংলাদেশ ব্যাংক। তাই নাকি? জি স্যার। আমার মেয়ের বাড়ি মেহেরপুর। অবশ্য এখন তারা ঢাকায় সেটে। মেয়ে আপনার MA পাস। খুবই ভালো। লিনা ঘুমিয়ে পড়েছে কিনা একটু দেখেন তো স্যার। ঘুমিয়ে পড়লে মুখের লালায় শার্ট ভিজিয়ে দিবে, একটু কেয়ারফুল থাকবে। গাড়ি প্রায় উড়ে চলছে। মহসিন একের পর এক গাড়ি ওভারটেক করছে। পাল্লাপাল্লি চলছে একটা ট্রাকের সঙ্গে। ট্রাক কিছুতেই সাইড দিচ্ছে না। ট্রাকের পিছনে লেখা মায়ের দোয়া। অরুদের বাড়ির নাম রূপনিলয়। 10 কাঠা জায়গা নিয়ে বেশ বড় বাড়ি। সামনে বাগান আছে। উল্লসিত হবার মতো বাগান না, বরং বিরক্ত হবার মতো বাধা। যে কেউ এ বাগান দেখে ভুরু কোচকে বলবে, এত সুন্দর জায়গাটাকে গর্ত খুঁড়ে এসব কি করেছে। আপাত দৃষ্টিতে যেগুলোকে গর্ত বলে মনে হচ্ছে সেগুলো কোনোটাই গর্ত নয়, জলাধার। অরুর বাবা জামিল সাহেব এসব জলাধারের পরিকল্পনা করেছেন। সেখানে ফুটে থাকবে জলপদ্ম। এক একটা জলাধার ঘিরে থাকবে মিনি ফুল বাগান। বাড়ি থেকে রাখবে নীলপাতার বাগান বিলাসে। বিশেষ ধরনের আকাশী নীল রঙের বাগান বিলাসের চারা আনানো হলো শ্রীলঙ্কা থেকে। 4 বছরের মাথায় পাতা বেরুলে দেখা গেল পাতার রং নীল নয়, গোলাপি। জামিল সাহেব মালিককে ডেকে বললেন, গাছ 3টা কেটে ফেল। অরু বলল, সে কি বাবা, এত বড় গাছ কেটে ফেলবে? জামিল সাহেব ভারী গলায় বললেন, অবশ্যই কাটব। এ জাতীয় গাছে বাংলাদেশ ভর্তি। নীল পাতা চেয়েছিলাম, এগুলো কি নীল? এখন নীল না, পরে হয়তো নীল হবে। জামিল সাহেব আগে চেয়েও ভারী গলায় বললেন, হয়তো শব্দটা আমি অপছন্দ করি, হয়তো বলে পৃথিবীতে কিছু নেই, ইয়েস অথবা নো। তুমি যদি বলো এই গাছের পাতা অবশ্যই নীল হবে, আমি মালিকে কাটতে নিষেধ করব। ওরা চুপ করে গেল। 3টা গাছই কেটে ফেলা হলো। জলপদ্মের বেলাতেও একই ব্যাপার। জলাধারে জলপদ্ম ফুটল না। বিশেষজ্ঞ কালচারিস্ট বললেন, পানির গভীরতা কম বলেই পদ্ম ফুটছে না। আরো 2 ফুট গভীর করে নিন, তাহলেই হবে। জামিল সাহেব জলাধার আরো 2 ফুট গভীর করলেন, পদ্মা ফুটল না। হর্টিকালচারিস্টকে আবার ডেকে আনা হলো। তিনি বললেন, বেশি গভীর হয়ে গেছে। বেশি গভীর হয়েছে? জি, বেশি গভীর হয়েছে। জলপদ্মের বিষয়ে আপনি জানেন তো? জানবো না মানে? কি বলছেন আপনি? আমার ধারণা আপনি একজন মহামূর্খ। জলপদ্ম কেন, কোনো পদ্ম সম্পর্কেই আপনি কিছু জানেন না। যেহেতু এটা মূর্খের দেশ, সেহেতু করে খাচ্ছে। আপনি দয়া করে বিদায়ী হন। জলপদ্ম প্রজেক্ট বাতিল হয়ে গেল। জলাধারের চারপাশে মিনি বাগানের প্রজেক্টও বাতিল। জামিল সাহেব এখন পুরো বাগান নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছেন। চিন্তাভাবনা শেষ হয়নি বলে বাগান শুরু হয়নি। যেহেতু মালি একজন আছে, নিয়মিত বেতন নিচ্ছে, সেহেতু সে এলোমেলোভাবে কিছু গাছ লাগিয়েছে। বেশিরভাগই গোলাপ। গোলাপ জামিল সাহেবের অপছন্দের ফুল, কিন্তু তার ছোট মেয়ে গোলাপ পাগল বলে তিনি গাছগুলোকে এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছেন। জামিল সাহেবের বয়স 65। স্বাস্থ্য যে শুধু ভালো না, অতিরিক্ত রকমের ভালো। দারোগা হয়ে চাকরিতে ঢুকেছিলেন, ডিআইজি হয়ে রিটায়ার করেছেন। সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং নিতে যাবার আগের দিন তার বাবা নবীগঞ্জ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মোত্তালেব হোসেন তাকে বাড়ির পিছনে নিয়ে চলে গেলেন। সেখানে জামিল সাহেবের মায়ের কবর। মোত্তালেব সাহেব বললেন, তুমি তোমার মায়ের কবচের প্রতিজ্ঞা করো যে চাকরি জীবন সৎ পথে কাটাবে। এমন চাকরিতে ঢুকেছ যেখানে সৎ থাকা খুবই কঠিন, প্রতিজ্ঞা করো। জামিল সাহেব বললেন, প্রতিজ্ঞা করার প্রয়োজন নেই। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কৃষ্ণপক্ষ পর্ব 2। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।